নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআরএস নিউজ। তো সিটেট এবং টেটের প্রস্তুতি সম্বন্ধিত আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। এর আগে আমরা চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজির ভিডিও শুরু করেছি, একটি সিরিজ ভিডিও শুরু করেছি যেখানে আমরা চ্যাপ্টার 1 আলোচনা করেছিলাম এবং সেখানে দুটি পার্টে ভাগ করে সেই আলোচনাটি করেছিলাম। তো আজ আপনাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজি থেকে শিশু বিকাশ ও শিক্ষা থেকে চ্যাপ্টার 2 অর্থাৎ অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। আপনারা জানেন আমি এমনভাবেই আলোচনা করছি বাংলা এবং ইংরেজি টার্মগুলিকে ইউজ করে, যাতে কিনা আপনাদের টেট এবং সিটেট দুটিরই প্রস্তুতি হয়ে যায়। তো সেক্ষেত্রে অনেকেই বেশ কিছু প্রশ্ন করছেন, যে কিছুজন আমাকে প্রশ্ন করেছিলেন যে ত্রিপুরার টেটের সিলেবাস কি একই হবে। দেখুন, এনসিইআরটির নিয়ম অনুসারে কিন্তু এনসিইআরটি একটি গাইডলাইন করে দিয়েছে যে এই ধরনের বলা যায় পরীক্ষার ক্ষেত্রে একটা নিয়ম মেনে চলতে হয়। তো সেক্ষেত্রে সিলেবাস কিন্তু মোটামুটি একই হওয়ার কথা। তো অবশ্যই আপনারা যদি ত্রিপুরা থেকে এক্সাম দিচ্ছেন তো এই আলোচনাগুলি আপনাদের জন্য উপকারী হতে চলেছে। দ্বিতীয় আর একটি প্রশ্ন একজন করেছিলেন আমাদের দর্শক, তিনি জিজ্ঞেস করেছিলেন যে এনআরএস থেকে যে পিডিএফ মেটেরিয়ালগুলো দেওয়া হয়েছে, তো এই চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজির জন্য কোন মেটেরিয়াল বা কোন পেপারটি পড়তে হবে। তো দেখুন, এটা একটা মিক্সড অবস্থায় আছে, আমি প্রত্যেকেই জানিয়ে দিচ্ছি এনআরএসের প্রত্যেকটি মেটেরিয়াল আপনারা সংগ্রহ করুন। আমি পরবর্তীকালে চেষ্টা করব যে সিটেটের জন্য যে যে পয়েন্টগুলো দরকার শুধুমাত্র সেইগুলোকে কোলাজ করে আপনাদেরকে একটি বলা যায় একটি ভিডিও তৈরি করে দেবো, এবং সেখান থেকে আপনারা বলা যায় আমি একটি পিডিএফ ফাইলও আপনাদেরকে তৈরি করে দেবো এনআরএসের যে মেটেরিয়াল সেগুলিকে নিয়ে। তাহলে আপনাদের অনেকটাই সুবিধা হবে চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজির ক্ষেত্রে। একটা বলা যায় স্টাডি মেটেরিয়াল আপনারা ভালো রকম পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলটি যদি প্রথম দেখছেন তাহলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, কারণ এখানে সিটেট টেট সম্বন্ধিত বলা যায় বিএড ডিএড ট্রেনিং সম্বন্ধিত বিভিন্ন শিক্ষা সংক্রান্ত খবর আপনারা সব থেকে আগে পেয়ে যাবেন। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং অবশ্যই কেমন লাগলো ভিডিওটি সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো চলুন আজকে চ্যাপ্টার 2 এর আলোচনায় আমরা চলে যাই। চ্যাপ্টার 2 হচ্ছে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন, শিশু বিকাশের নীতি। তো এই শিশু বিকাশের কিছু নীতি বা নিয়ম নীতি মেনে চলে। এর আগে আমরা চ্যাপ্টার 1 এ আলোচনা করেছিলাম যে শিশু বিকাশ কি, ডেভেলপমেন্ট কি, আমরা দেখেছিলাম ডেভেলপমেন্ট এবং গ্রোথের ডিফারেন্স কি, আমরা দেখেছিলাম ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজগুলি কি কি। তো শিক্ষক হিসেবে আপনার কি রোল রয়েছে ডেভেলপমেন্টে, এই ধরনের প্রশ্নগুলোর উত্তর এর আগের চ্যাপ্টারে আমরা খুঁজেছিলাম। আবারও বলছি, সেই ভিডিওগুলি যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, আমি প্লে লিস্টে সেই ভিডিওগুলি দিয়ে দিচ্ছি। এবং একই সাথে সিটেটে যদি আপনি প্রিপারেশন নিতে চান তো সেক্ষেত্রে কী কী বই আপনার জন্য হেল্পফুল চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজির জন্য, তো তারও সেই সব বইগুলোর লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা হয়তো জানেন আমাদের একটি বুক স্টোরও রয়েছে অ্যামাজনে, যেখান থেকে আপনারা প্রায়ই শপিং করে থাকেন। আমি ডেসক্রিপশনে তারও লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা সিটেটের বইগুলি এক জায়গায় সব থেকে গুরুত্বপূর্ণ বইগুলি কিন্তু পেয়ে যাবেন। তো সেগুলি অবশ্যই বাই করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো চলুন আমরা চলে যাই এবার মূল আলোচনায়। প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট অফ চিলড্রেন অর্থাৎ শিশু বিকাশের নীতি। শিশু বিকাশ, এর আগে আমরা জেনেছিলাম যে শিশু বিকাশ কি। আজকে আমরা জানবো এই শিশু বিকাশ কিছু নিয়ম নীতি মেনে চলে। তো সেই নিয়ম নীতিগুলো কি কি, আমরা সমাজে থাকতে গেলে যেমন কিছু আমাদের নিয়মের বাঁধনে চলি, ঠিক তেমনই আমাদের বিকাশের ক্ষেত্রেও কিন্তু কিছু নিয়ম নীতি রয়েছে। আমরা প্রত্যেকটি নিয়ম নীতি পার্ট পার্ট করে আলোচনা করি। এখানে একটি নিয়ম নীতি মধ্যেই হয়তো অনেকগুলো নিয়ম নীতি ঢুকে যাবে। টার্মগুলো বিশেষ করে মনে রাখবেন, এই টার্মগুলো ধরে ধরে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো প্রথম নিয়ম বা নীতি বলতে পারেন, সেটা হচ্ছে ডেভেলপমেন্ট ফলোজ এ প্যাটার্ন। তো বিকাশ একটি ধারা মেনে চলে। ডেভেলপমেন্ট ফলোজ এ প্যাটার্ন, একটা ধারা মেনে চলে বলতে এখানে দুটি টার্ম আমি ইউজ করবো। দেখুন, গ্র্যাজুয়াল বা ধীরে ধীরে, অর্থাৎ বিকাশ কিন্তু হঠাৎ করেই কিন্তু একেবারে চলে আসে না। একটা শিশুর মধ্যে পুরোপুরি বিকাশ, যদি আমি বলি যে শিশু কি জন্মানোর সঙ্গে সঙ্গেই কি দৌড়াতে শুরু করে, তা নিশ্চয়ই করে না। সে আস্তে আস্তে কিন্তু একটার পর একটা শেখে। সে প্রথমে হামাগুড়ি দিতে শেখে, যেটাই কিন্তু এই পরবর্তী টার্মটা আমরা ইউজ করতে পারি সিকোয়েন্সিয়াল, অর্থাৎ ক্রমাগত। সে একটার পর একটা শেখে, অর্থাৎ প্রথমে সে হামাগুড়ি দিতে শেখে, তারপর সে আস্তে আস্তে হাঁটতে শেখে এবং তারপর সে দৌড়াতে শুরু করে। তো ঠিক সেইভাবেই একটা ক্রমাগত একটা পরিবর্তন বলা যায়, একটা ধীরে ধীরে পরিবর্তন, একেবারে একসঙ্গে সেই পরিবর্তন আসে না। তাহলে একটা ধারা মেনে চলে অবশ্যই। ডেভেলপমেন্ট ফলোজ এ প্যাটার্ন। ক্লিয়ার? 2 নম্বর পয়েন্টের দিকে যদি আমরা যাই, তাহলে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট ডাইরেকশন। তো একটা নির্দেশনা বা একটা দিকও মেনে চলে, বিকাশের নির্দেশনা নীতি একটা দিকও মেনে চলে। এটাকে আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে দুটো বিশেষ টার্ম রয়েছে, আপনারা এই দুটো টার্ম অবশ্যই মনে রাখবেন। সেটা হচ্ছে শিশু বিকাশের ক্ষেত্রে সেফালোকডাল, এই যে টার্মটি অবশ্যই মনে রাখবেন। এটা কি? হেড টু লিম্স। আমি বুঝিয়ে দিচ্ছি বিষয়টা।
একটা শিশু ধরা গেল, আমি যদি এখানে একটা ছবি আঁকার চেষ্টা করি, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে শিশুর যে বিকাশ সেটা সবসময় সেফালোকডাল অনুসারে হয়, অর্থাৎ হেড টু লিমস, অর্থাৎ মস্তক থেকে পায়ের দিকে হয়। শিশুর বিকাশ সবসময় মস্তক থেকে পায়ের দিকে হয়। ক্লিয়ার? তাহলে এটা লঙ্গিচুডিনাল একটা বলা যায় বিকাশ, যেটা মস্তক থেকে পায়ের দিকে সবসময় বিকাশ ঘটে। দ্বিতীয় টার্মটা দেখুন, প্রক্সিমডিস্টাল। এর মানে হচ্ছে সেন্টার টু পেরিফেরি, অর্থাৎ কেন্দ্র থেকে বলা যায় বিভিন্ন পরিধির দিকে। কেন্দ্র থেকে, এটা হচ্ছে হেড টু লিমস, অর্থাৎ মস্তক থেকে পায়ের দিকে বলতে পারেন, আর এটা হচ্ছে মস্তক থেকে পায়ের দিকে আমি যদি বাংলাতে বলি। আর সেন্টার টু পেরিফেরি, প্রক্সিমডিস্টাল, এই টার্ম দুটো অবশ্যই মনে রাখবেন, অর্থাৎ কেন্দ্র থেকে পরিধির দিকে। অর্থাৎ এই যেমন বিবর্তন মস্তক থেকে পায়ের দিকে হয়, ঠিক তেমনই বিবর্তন কিন্তু কেন্দ্র থেকে হাতের দিকেও হয়। ঠিক আছে? তো এই যে কেন্দ্র থেকে হাতের দিকে যে বিবর্তন হচ্ছে বা পায়ের দিকে যে বিবর্তন হচ্ছে কেন্দ্র থেকে, তো সেটা হচ্ছে প্রক্সিমডিস্টাল। ক্লিয়ার? তো এই যে প্রক্সিমডিস্টাল, এটার একটা উদাহরণ আমি বলতে পারি যে শিশু প্রথমে তার বড় বড় মাসেলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে বা পেশিগুলোকে নিয়ন্ত্রণ করে, এবং তারপরে সে তার আঙুলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে। তাহলে কি হচ্ছে, একটা বলা যায় এই যে বিকাশ সেটা সবসময় কেন্দ্র থেকে পরিধির দিকে যাচ্ছে, আবার মস্তক থেকে পায়ের দিকেও যাচ্ছে। তাহলে দুটো টার্ম আমরা মনে রাখলাম, সেফালোকডাল এবং প্রক্সিমডিস্টাল। একটা হচ্ছে মস্তক থেকে পায়ের দিকে, দ্বিতীয় হচ্ছে কেন্দ্র থেকে পরিধির দিকে। 3 নম্বরে যদি যাই, কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট। এটা আমরা আগের দিনই বিকাশের আলোচনাতে পড়েছিলাম যে বিকাশ একদম যতদিন একটি শিশুর একদম বলা যায় ভ্রূণ থেকে মৃত্যু পর্যন্ত, আমরা বলেছিলাম থেকে টম পর্যন্ত, অর্থাৎ বলা যায় ভ্রূণ থেকে একদম সমাধি পর্যন্ত কিন্তু তার বিবর্তন চলে। একটি শিশু যতদিন সারা জীবন ধরে তার বিবর্তন চলে, যতদিন সে বেঁচে থাকে ততদিন ধরে তার বিবর্তন চলে। ক্লিয়ার? তাহলে একটা ধারাবাহিক বিকাশ এটা বলা যেতে পারে। তো 4 নম্বর পয়েন্টের দিকে যদি যাই, রেট অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ নট ইউনিফর্ম, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশের হার একরূপ হয় না। ঠিক আছে? তো এটা একরূপ হয় না বলতে, একটি শিশুর আমরা যদি দেখি, তাহলে শিশু যখন প্রথম জন্মায় তখন কিন্তু তার বিকাশটা খুব দ্রুত গতিতে হয়। তারপর এই বিকাশ কিন্তু একটু থেমে যায়, এবং আবার যদি আমরা দেখি অ্যাডোলেসেন্স পিরিয়ডে, আমরা এর আগে স্টেজ নিয়ে আলোচনা করেছিলাম, বিকাশের স্টেজগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে। তো সেখানে অ্যাডোলেসেন্স পিরিয়ডে কিন্তু আবার তার বিকাশটা দ্রুতগতি হয়ে যায়। আবারও অ্যাডোলেসেন্স পিরিয়ড পেরিয়ে গেলে তার আবার কিন্তু বলা যায় যে আবার তার বিকাশের গতি কিন্তু কমে যায়। তো এই যে একরূপ হয় না, অর্থাৎ একটা নির্দিষ্ট গতিতে কিন্তু হয় না, কখনো বাড়ে কখনো কমে, এই কিন্তু নিয়ম মেনে চলে বিকাশ, অর্থাৎ বৃদ্ধি এবং বিকাশের হার একরূপ হয় না। এরই সঙ্গে সঙ্গে যুক্ত আর একটি বিষয়, প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। আমরা দেখলাম যে একটি মানুষের বৃদ্ধি বয়সের সাথে সাথে বিভিন্ন রকম হয়, বিভিন্ন গতিতে হয়, ঠিক তেমনই আবার বিভিন্ন মানুষের মধ্যেও কিন্তু এই ডিফারেন্স রয়েছে। ব্যক্তি স্বতন্ত্রের রীতি, আমরা যদি বাংলাতে বলি ব্যক্তি স্বতন্ত্রের নীতি, তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে দুটি মানুষের মধ্যে কিন্তু এই বিকাশ একই রকম হয় না। কারো বিকাশ আগে হয়, কারো বিকাশ পরে হয়। কোনো একটি বাচ্চা 1 বছরেই চলতে শুরু করে, আবার কোনো একটি বাচ্চা 1.5 বছর লেগে যায় চলতে শুরু করতে। তো এই যে বিকাশের ধারা বিভিন্ন পার্সন টু পার্সন ভ্যারি করে। আবার অন্যভাবে বললে কিন্তু পুরুষ এবং মহিলাদের মধ্যেও কিন্তু এই বিকাশের পার্থক্য দেখা যায়, বিকাশের হারের কিন্তু পার্থক্য দেখা যায়। তাহলে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এটা হয়ে গেল 5 নম্বর। 6 নম্বর দিকে যদি আমরা যাই, তাহলে ডেভেলপমেন্ট প্রসিডস ফ্রম জেনারেল টু স্পেসিফিক রেসপন্স, অর্থাৎ জেনারেল থেকে স্পেসিফিক দিকে যায়, বিকাশ সাধারণ থেকে বিশেষ দিকে যায়। অর্থাৎ আমরা এর আগেই বললাম যে প্রথমে শিশু কিন্তু, যখন আমরা এই বিষয়টা আলোচনা করছিলাম যে এই যে সেফালোকডাল এবং প্রক্সিমডিস্টাল, যে প্রথমে সে তার বড় বড় পেশিগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, তারপর তার আঙুলগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে, অনেকটা এর সঙ্গে ইন্টার রিলেটেড। এটা বিকাশ সাধারণ থেকে বিকাশ বিশেষের দিকে যায়, অর্থাৎ যখন ভ্রূণ থাকে তখন কিন্তু সে কোনো একটা স্পেসিফিক, যখন কোনো একটি শিশু ভ্রূণ অবস্থায় থাকে, কোনো একটা স্পেসিফিক অঙ্গ প্রত্যঙ্গ সে কিন্তু সঞ্চালন করতে পারে না, সে কিন্তু পুরো শরীরকে সে নড়াতে পারে একসঙ্গে, অর্থাৎ সাধারণ থাকে, এবং পরবর্তীকালে সে তার পেশির নিয়ন্ত্রণ বিভিন্ন ছোট ছোট অঙ্গ প্রত্যঙ্গের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আরও একটি উদাহরণ দিয়ে বললে, একটি শিশু যখন কাঁদে তখন সে তার সমগ্র শরীর কিন্তু সেই কান্নায় অংশগ্রহণ করে, হাত পা ছুঁড়ে কান্না অংশগ্রহণ করে, কিন্তু যদি সেই শিশু বড় হয়ে যায়, বা আপনি যদি নিজের কান্নার কথা ভাবেন, এখন যদি আপনি কাঁদেন তাহলে কি হাত পা ছুঁড়ে কাঁদবেন? নিশ্চয়ই তা নয়। আপনার মুখ দেখেই আপনি কিন্তু আপনার এক্সপ্রেশনই কিন্তু বুঝিয়ে দেবে যে আপনি কাঁদছেন, অর্থাৎ আপনার গোটা শরীরকে চালনা করার দরকার নেই। তাহলে কি হচ্ছে, সাধারণ প্রথমে ছিল, শিশু অবস্থায় সে পুরো শরীরকে নিয়ন্ত্রণ করছে, তারপর স্পেসিফিক হয়ে যাচ্ছে, শুধুমাত্র তার মুখের দ্বারাই, তার বলা যায় মুখমণ্ডলের মাধ্যমেই সে কিন্তু কান্নার এক্সপ্রেশনটি বোঝাতে সক্ষম হচ্ছে, অর্থাৎ সাধারণ থেকে বিশেষ দিকে যাচ্ছে। আশা করছি এই পয়েন্টটি ক্লিয়ার। এর পরের পয়েন্টে আমরা চলে যাই।
তো প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন 7 নম্বর পয়েন্ট, একই ভবনের নীতি। অর্থাৎ একটা বিকাশ যখন ঘটে শিশুর বিকাশের মধ্যে কিন্তু একটা একত্রিত ভাব থাকে। যদি কোনো একটি কার্য সম্পাদনের কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে সেই কার্য সম্পাদনের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের একটা একত্রীকরণ দেখা যায়। আমি যদি কোনো একটা কার্য সম্পাদন বলতে ধরা গেল একটি শিশু দৌড়াচ্ছে, তো সে কিন্তু দৌড়ানোর সময় তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের একটা কিন্তু ব্যালেন্স সে রাখছে, অর্থাৎ প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সে ব্যালেন্স রাখতে পারছে বলেই কিন্তু সে একত্রিতকরণ করতে পারছে বলেই কিন্তু সে দৌড়াতে সক্ষম হচ্ছে। তো এইটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন। প্রত্যেকটি বিকাশের প্রত্যেকটি বিষয়ের মধ্যে কিন্তু একটা ইন্টিগ্রেশন রয়েছে, একটা একীভবন রয়েছে। এরপরে 8 নম্বর পয়েন্ট হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশনশিপ, অর্থাৎ পারস্পরিক সম্পর্কের নীতি। অর্থাৎ এই যে একটা শিশুর গ্রোথ কিন্তু একটি জিনিসের ওপর নির্ভরশীল অন্যটি। কীরকম, শিশুর যদি বলা যায় মেন্টাল যে বিকাশ সেটা যদি ঠিকঠাক না হয়, বা বলা যায় শিশুর যদি শারীরিক বিকাশ ঠিকঠাকভাবে না হয়, তাহলে তার মানসিক বিকাশও কিন্তু ঠিকঠাক হবে না। একটি অসুস্থ শিশু অসুস্থ হয়ে পড়ে শারীরিকভাবে, তাহলে কিন্তু তার বলা যায় শারীরিক বিকাশও ব্যাহত হয়, তার মানসিক বিকাশও ব্যাহত হয়। অর্থাৎ একটার সঙ্গে আরেকটা কিন্তু সম্পর্কযুক্ত রয়েছে। এটাকেই বলছে প্রিন্সিপাল অফ ইন্টার রিলেশনশিপ বা প্রিন্সিপাল পারস্পরিক সম্পর্কের নীতি। অর্থাৎ বিকাশের প্রত্যেকটি ক্ষেত্র একটার সঙ্গে আরেকটা সম্পর্কযুক্ত। এরপরে হচ্ছে প্রেডিক্টিবিলিটি বা ভবিষ্যৎবাণীমূলক। অর্থাৎ একটি শিশুর বিকাশকে কিন্তু আপনি একটা বলা যায় তার ভবিষ্যৎবাণী করতে পারবেন। আমরা এর আগেই বলেছি একটা ইউনিফর্ম নীতি মেনে চলে। বিকাশের মধ্যে বিভিন্নতা থাকে মানুষে এবং বলা যায় বয়স অনুসারে, কিন্তু তা সত্ত্বেও আমরা জানি যে একটি শিশু কিন্তু আস্তে আস্তে হামাগুড়ি থেকে চলতে শিখবে এবং তারপর সে দৌড়াতে শিখবে। অর্থাৎ আমি কিন্তু ভবিষ্যৎবাণী করতে পারছি সেই শিশুটি আলটিমেট গিয়ে দৌড়াতে কিন্তু শিখবে। তো এটাই হচ্ছে প্রেডিক্টিবিলিটি নীতি, অর্থাৎ বিকাশের প্রেডিক্টিবিলিটি করা যায়। এরপরে আমরা যদি যাই 10 নম্বরে, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। আমরা এই চ্যাপ্টারের ওপর, এই বিষয়টির ওপর, এই টার্মটির ওপর একটা আলাদাই ডিসকাশন করব। মোটামুটিভাবে বলে দিই যে বিকাশ কিন্তু হেরিডিটি এবং পরিবেশ, অর্থাৎ বংশগতি, এবং এখানে দেখুন বৃদ্ধি ও বিকাশ হলো বংশগতি এবং পরিবেশের ফলাফল। আমাদের শিশুর বিকাশ দুটো জিনিসের ওপর বিশেষভাবে নির্ভর করে। একটি হচ্ছে তার বংশগতি এবং দ্বিতীয় হচ্ছে তার পরিবেশের ওপর নির্ভর করে। বলা যায় এই দুটোর ফলাফলই হচ্ছে কোনো শিশুর বৃদ্ধি এবং বিকাশ। ক্লিয়ার? 11 নম্বর পয়েন্টের দিকে যদি যাই, ডেভেলপমেন্ট ব্রিংস অ্যাবাউট বোথ স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল চেঞ্জেস। বিকাশ কিন্তু শুধুমাত্র শারীরিক পরিবর্তন আনে না, শারীরিকের সঙ্গে তার ক্রিয়ামূলক পরিবর্তনও আনে। বিকাশ গঠনগত এবং কার্যগত পরিবর্তন আনে, অর্থাৎ তার চারিত্রিক পরিবর্তনও কিন্তু আনে। বিকাশ কিন্তু দুটোই করে, স্ট্রাকচারাল এবং ফাংশনাল চেঞ্জেস দুটোই কিন্তু পরিবর্তন আনে। 12 নম্বর পয়েন্টের দিকে যদি যাই, প্রিন্সিপাল অফ স্পাইরাল ডেভেলপমেন্ট। বিকাশ কিন্তু একটা লিনিয়ারভাবে হয় না। আপনারা এখন চিত্রটি দেখতে পাচ্ছেন যে বিকাশ কিন্তু একটা স্পাইরাল বা সর্পিল বা বলা যায় পেঁচালো অবস্থায় হয়। বিকাশের বিভিন্ন গুণগুলো কখনো আসে, আবার সেগুলো চলে যায়, আবার সেগুলো কিন্তু ফিরে আসে এবং একটা আলটিমেট জায়গায় গিয়ে যাওয়ার চেষ্টা করে। অর্থাৎ বিকাশ হচ্ছে সর্পিল বা পেঁচালো। প্রিন্সিপাল কিন্তু এটা কিন্তু এইভাবে প্রশ্ন আসতেই পারে যে প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট কি স্পাইরাল না লিনিয়ার। অর্থাৎ একটি রৈখিক বিকাশ কিন্তু কখনোই রৈখিক হবে না, বিকাশ সবসময় কি হবে, স্পাইরাল হবে। তো আপনারা চিত্রটি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো এই গেল 12টি নীতি। এর মধ্যে থেকে আরও বিভিন্ন জিনিস বের করে আনা যেতে পারে। আশা করছি আপনাদের 12টি নীতি মোটামুটিভাবে একটা আইডিয়া দিতে পেরেছি আমি। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা সিটেট এবং টেটের প্রিপারেশন নিচ্ছে অবশ্যই এই ভিডিওগুলি তাদেরকে শেয়ার করবেন। তো আবারও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটি টপিক নিয়ে, চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগজির ওপর, এবং অন্যান্য বিষয়গুলি নিয়েও খুব তাড়াতাড়ি আমি আসবো আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।